আমরা কয়েকটা জায়গাতে মামলা করতে পারি আলাদা। একটা হচ্ছে সংবিধান লঙ্ঘন, আর একটা হচ্ছে যে আপনার যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা, আর একটা হচ্ছে যে আপনার যে এই আপনার যে সমস্ত চুক্তি হয়েছে ইউনূস সাহেবের সময়, যে সমস্ত চুক্তি হয়েছে ইউএস এর সাথে, সেগুলোকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে আমরা যেতে পারি। প্রথমত 133টা অধ্যাদেশ, 133টা অধ্যাদেশের যে লিগ্যালিটি অফ দ্য 133 অর্ডিন্যান্সেস হুইচ ওয়ার প্রমালগেটেড বাই দি রেজিম অফ ইন্টারিম গভর্নমেন্ট, সেইটার বৈধতা চ্যালেঞ্জ করে একটা রিট হতে পারে। এবং সেইখানে এই অধ্যাদেশগুলোতে কোথায় দায় মুক্তি দেওয়া হয়েছে, 3বার দায় মুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, 2টো অধ্যাদেশ আর একটা নির্বাহী আদেশ। তো আপনার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কি এমন ঘটেছিল যে 3বার দায় মুক্তি দিতে হচ্ছে? হ্যাঁ, আর একটা মামলা আমি করব, সেটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি যে ভাঙা হয়েছে, কয়েকবার ভাঙা হয়েছে, এবং সেটা ভেঙে, ওটা তো এখন বাড়ি না, এটা একটা 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 মিউজিয়াম, এবং সেখানে যে দুষ্প্রাপ্য আপনার যে সমস্ত ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা কার ইন্ধনে, দেশি বিদেশি কার ইন্ধনে সেটা বারবার ভাঙা হলো, এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটাকে হতে দিলেন, কারণ সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল? ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা সংবিধান লঙ্ঘন করেছেন, কতটা রাষ্ট্রদ্রোহিতা করেছেন, এটি তিনি ক্ষমতায় থাকতে আলোচনা হচ্ছিল, এখন সেটি তুমুল আকার ধারণ করেছে। এবং পাশাপাশি সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কিংবা রিজওয়ানার মতন উপদেষ্টা কতটুকু সহযোগী হিসেবে তাকে সব ধরনের অপকর্মের সহযোগিতা করেছেন, সেই বিষয়গুলো সামনে আসছে। এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটিও শুরু থেকে বিতর্কের মুখে থাকলেও এখনো সেটি আবার নতুন করে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে, বিশেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরানোর মধ্য দিয়ে তার অনেক ধরনের অপকর্ম আমাদের সামনে আসছে। আমি এই 3টি বিষয় একটু আলোচনা করবো আপনার সঙ্গে, আপনার মতামত জানার চেষ্টা করব। প্রথমে যদি জানতে চাই যে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখনো দেশে রয়েছেন। কেউ কেউ বলছেন তার বিরুদ্ধে মামলা করা হবে, কেউ কেউ উদ্যোগী ভূমিকা নিয়েছেন, আপনি নিজেও সম্ভবত এমন একটি চিন্তা ভাবনা করছেন। হয়তো সেটি আপনি আমার সাথে পার্সোনাল জায়গা থেকে কথা বলেছিলেন, তারপরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আসলে কোন জায়গা থেকে আপনি এ ধরনের চিন্তা ভাবনা করছেন? আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে এই ইউনূস এন্ড গং, তাদের বিচার হওয়া উচিত কয়েকটা কারণ। প্রথমত হচ্ছে আপনার, আমরা যেটা তথ্য পাচ্ছি, 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে, এবং 133টা অধ্যাদেশ একটা 18 মাসে, এটা অস্বাভাবিক একটা বিষয়। এবং আমি 4-5 দিন আগে বিবিসির একটা প্রতিবেদনে দেখলাম যে 133টা অধ্যাদেশের মধ্যে 132টা অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে। এবং তারা, আমরা মানে সংবিধানে আমরা যেটা দেখি যে আপনার একটা সংসদীয় পদ্ধতির যে সরকার প্রচলিত আমাদের দেশে, তখন আপনার অধিকাংশ সময় পার্লামেন্টের নানা সেশন থাকে, পার্লামেন্টের অনেক সময় সেশন থাকে না, এবং পার্লামেন্ট যখন আপনার তার সেশনে থাকে না, তখন যদি জরুরি ভিত্তিতে কোনো আইন করা প্রয়োজন হয়, তাহলে পরে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই অধ্যাদেশ জারিরও কিন্তু কয়েকটা শর্ত আছে, যে আপনি অধ্যাদেশের মধ্য দিয়ে এমন কোনো আইন করতে পারবেন না যেটা সংসদ তার আইন তৈরির ক্ষমতা দিয়ে করতে পারে। মানে সংসদ তার যে লেজিসলেটিভ পাওয়ার, সেইটার অধীনে যে আইন করতে পারে না, আপনি অধ্যাদেশের মাধ্যমে এমন কিছু আপনি জারি করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি অধ্যাদেশের মাধ্যমে এমন কিছু করতে পারবেন না যেটা দিয়ে সংবিধান সংশোধন করা যায়, সংবিধান কোনোভাবে লঙ্ঘন হয়। তো আপনি দেখেন যে রেফারেন্ডামের যে মানে আপনার জুলাই সনদের যে আদেশ, মানে প্রথমত রাষ্ট্রপতি তো আদেশ জারি করতে পারেন না, অধ্যাদেশ পারেন, সুতরাং সেটা হয়েছিল আদেশ, সেটা একদম ইল্লিগাল এবং আনকনস্টিটিউশনাল। এবং আপনি অনেক অধ্যাদেশের মধ্য দিয়ে আমরা যে দায় মুক্তির বিষয়টা দেখেছি, সেটা কিন্তু অধ্যাদেশের মাধ্যমে কোনোভাবেই করা যায়। এবং এই যে আপনার ইউনূস সাহেবের যে অসাংবিধানিক অবৈধ যে সরকার, প্রথমত সরকারটার গঠিত হয়েছিল ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে 5ই আগস্টের পরে কোনো প্রধানমন্ত্রী নেই, সরকার নেই, এখন দেশটা কে পরিচালনা করবে? তখন কিন্তু বাংলাদেশের একদম নিরঙ্কুশ মানুষ তারা বলেছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটির ওই আইনের ওই তত্ত্বের অধীনে এই সরকার গঠিত হোক। কিন্তু 3 থেকে 6 মাসের ভিতরে যা শুরু করলেন তাতে করে কিন্তু মানুষ খুব বিরক্ত হয়ে,
এবং আমি তারপরে আমরা একটু দেখলাম প্রশ্ন যে তারা করছিলাম ডক্টর শেখ হাফিজুর রহমান কার্জন, আহ, এদের বিচারটা করবে কে? মনে করেন যে মামলা আপনি করলেন, আপনি কি আদৌ আসলে করতে চান, মানে কোনো ধরনের মামলার করার প্রস্তুতি নিচ্ছেন? একটু যদি জানাতেন দর্শকদের, মানে সে ধরনের কোনো ইচ্ছা আছে কিনা। আমার মনে হয় যে আমাদের ইচ্ছা তো আছেই। আমি যেটা চাই যে আপনার বিভিন্ন শ্রেণী পেশার যারা ভুক্তভোগী, কারণ আপনার গত 18 মাসে কিন্তু হাজার হাজার মানুষ নানাভাবে কেউ মব সন্ত্রাসের শিকার হয়েছেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কারো চাকরি চলে গিয়েছে। তো এই যে আপনার মানে হাজার হাজার মানুষ যে ভিকটিম হয়েছে, এমনিতেই মামলা হবে। আর আমরা যদি মামলা করি তাহলে আমরা একটা গ্রুপ অফ প্রফেশনালস, হ্যাঁ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে আমরা কিন্তু মামলা করি। একটা আমি বললাম 133টা, দ্বিতীয়ত হচ্ছে 106 অনুচ্ছেদ। 106 অনুচ্ছেদে যে রেফারেন্সটা নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, তার আইনে উপদেষ্টা বলেছিলেন যে এটা আপনার রাষ্ট্রপতির কাছ থেকে আনা হয়েছে এবং আপনার সুপ্রিম কোর্ট সেটা দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে সেনাবাহিনী কর্তৃক যে তালিকাটা প্রকাশিত, যে সেনানিবাসে কারা কারা ছিলেন, সেখানে আমরা দেখলাম যে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আরেকজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এনায়েতুর রহিম, তারা সেনাবাহিনীতে ছিলেন। এবং সেই প্রশ্নটা উঠেছে 106-এর যে রেফারেন্সটা কে সই করবে, এবং সেই প্রশ্নটা উঠেছে খুব মানে প্রচন্ড ভাবে, শক্তিশালী ভাবে, এবং এই জালিয়াতিটা কে করেছে। এবং আপনি দেখেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের 5 জন বিচারপতিকে মব করে অপসারণ করা হয়। তারপরে আপনার 2024 সালের 16ই অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্ররা তারা আপনার দলবাজ, দুর্নীতিবাজ, ফ্যাসিস্টের দোষর বিচারকদের পদত্যাগ করতে হবে, এবং তার পরের দিন আপনার 12 জন বিচারককে তাদের মানে তাদেরকে বলা হলো তাদেরকে আর কোনো বেঞ্চ দেওয়া হবে। এবং আর কি কি বিষয় আপনারা চিন্তা ভাবনা করছেন? তো এই যে আপনার মানে অনেকগুলো বিষয় যে এখানে এসছে, আপনি মব ভায়োলেন্স, মানে মব যে ভায়োলেন্স হয়েছে সেটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপরে আপনার রাজনৈতিক নেতা। আপনি যদি আপনার কেউ দুর্নীতি করে, যদি কেউ অন্যায় করে, যদি কেউ তার চাকরি বিধি লঙ্ঘন করে, তাহলে পরে আপনি সেই তার বিচার করেন। কিন্তু আপনি গড়পড়তা মানে 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ, তাদেরকে আপনি বলে দিলেন এরা ছিল স্বৈরাচারের দোষর। এবং আপনি দেখেন যে 2024 সালের 16ই অক্টোবর, না 2025 সালের 10ই জুলাই আপনার 18 জন বিচারক, জুডিশিয়াল সার্ভিস কমিশনের 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এখন এই যে 18 জন বিচারক, মানে এরা বিসিএস পরীক্ষা দিয়ে বিচারক হয়েছেন। এখন আপনি একজন বিচারক, একজন পুলিশ কর্মকর্তা, একজন শিক্ষক, একজন সাংবাদিক, আপনি তো তাদেরকে যে স্বৈরাচারের দোষর ছিল কিংবা ওই দলের সমর্থক, এই ট্যাগ দিয়ে তো আপনি তাকে মানে পদচ্যুত করতে পারেন। আপনার বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে কেউ আওয়ামী লীগের সমর্থক, কেউ বিএনপির সমর্থক, কেউ জামাতের সমর্থক, কেউ কমিউনিস্ট পার্টির সমর্থক, আপনি তো অমুক দলের সমর্থক হওয়ার কারণে কাউকে তো আপনি ব্যবস্থা নিতে পারেন না। যদি সে দুর্নীতি এবং বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে এক ধরনের দেশের স্বার্থ বিরোধী চুক্তি, এসব বিষয় নিয়েও তো নানান ধরনের আলোচনা হচ্ছে, এবং উপদেষ্টাদের যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি বা বিদেশ টাকা পাচার, এগুলো তো নানানভাবে আলোচিত হচ্ছে। সেসব বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা, মানে আপনার কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমরা ধরেন একটা গ্রুপ অফ প্রফেশনালস, আমরা কয়েকটা জায়গাতে মামলা করতে পারি আলাদা আলাদা। একটা হচ্ছে সংবিধান লঙ্ঘন, আরেকটা হচ্ছে যে আপনার যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা, আরেকটা হচ্ছে যে আপনার যে এই আপনার যে সমস্ত চুক্তি হয়েছে ইউনূস সাহেবের সময়, যে সমস্ত চুক্তি হয়েছে ইউএস এর সাথে, সেগুলোকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্ট ডিভিশনে আমরা যেতে পারি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব যে ইন্টারভিউ দিয়েছেন কালের কণ্ঠে, সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে যেগুলো আমাদের কিছুটা জানা ছিল, কিছুটা অস্পষ্টতা ছিল। যেমন উনি স্পষ্ট করে বলেছেন যে সাবেক একজন বিচারপতির কাছে তার অপসারণের পর যেন তিনি দায়িত্ব নেন, একজন সাবেক বিচারপতি, সেই জন্য তার কাছে একজন উপদেষ্টা ছুটে গেলেন। সেই উপদেষ্টাকে আমরা নানান ভাবে শুনে আসছিলাম, ডক্টর আসিফ নজরুল সম্ভবত সাবেক প্রধান বিচারপতির কাছে ছুটে গেছে যে তাকে দায়িত্ব নিতে হবে, প্রধান উপদেষ্টা পদে আসতে হবে। আবার বিদেশি মিশন গুলো থেকে রাষ্ট্রপতি, আমাদের যে এক্সিস্টিং রাষ্ট্রপতি, তার ছবিগুলো নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলো একজন উপদেষ্টার মাধ্যমে।
তিনি দেশে এসে আবার হই হুল্লোড় শুরু করলেন, পুরো গভর্নমেন্টকে এর সাথে জড়িয়ে ফেললেন। সৈয়দা রেজওয়ানা হাসান, যার নাম আমরা জানতে পেরেছি, এই ব্যক্তিগুলো যে প্রভাব প্রতিপত্তি তারা অ্যাপ্লাই করছিল, পুরো রাষ্ট্র কাঠামোকে অস্থির করে ফেলছিলেন অনেকে অভিযোগ মতে। আহ, এই যে ব্যক্তিগুলা, আপনি মামলা করলেন, অন্য কেউ মামলা করলো, কথা হচ্ছে যে রাষ্ট্র কি আসলেই কিছু করবে, সরকার কিছু করবে, বা আমাদের আদালত কতটুকু স্বাধীন যে এসব বিষয়ে একেবারে নিরপেক্ষভাবে আহ তারা তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে? সরি টু সে, আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক। আমি এখানে শিক্ষার্থী ছিলাম সেই 1989-90 সাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে প্রথমে শিক্ষার্থী ছিলাম, তারপরে শিক্ষক। এবং সরি টু সে যে আমার নিজের ডিপার্টমেন্টের 4 জন উপদেষ্টা ছিলেন সেখানে। একজন হচ্ছেন রিজওয়ানা হাসান, আরেকজন আদিলুর রহমান খান শুভ্র, একজন আইন উপদেষ্টা ছিলেন, আর একজন হচ্ছে হাসান আরিফ সাহেব, উনি মারা গিয়েছেন। তো আমার কাছে এখন খুবই মানে গ্লানি বোধ হচ্ছে, আমার খুব কষ্ট লাগছে যে আইনের লোকরা সবচেয়ে বেশি বেআইনি কাজ করবে। মানে যারা আইনের লোক তারা সবচেয়ে বেশি বেআইনি কাজ করলেন, একই সাথে তারা সবচেয়ে বেশি মানে মব ভায়োলেন্স, মব জাস্টিস তাদের ইন্ধনে হয়েছে বলে আমরা অনেকগুলো জায়গায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই যে পাওয়ারফুল উপদেষ্টা যারা, তাদের ইন্ধনে বিভিন্ন জায়গাতে মব জাস্টিস হয়েছে। এবং আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে মব জাস্টিসের মানে যে বিস্তৃতি, যে নৃশংসতা আমরা দেখলাম, সেটা কিন্তু একদম নজিরবিহীন। এবং আপনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সহ 5 জন যে বিচারপতি, পরবর্তীতে হাইকোর্ট ডিভিশনের 12 জন বিচারপতি, মানে এদেরকে অপসারণ করা হয়েছে আপনার মব জাস্টিস দিয়ে। এবং আরো অনেক জায়গায় মব হয়েছে। এবং এই যে আপনার মানে এই যে খারাপ দৃষ্টান্তগুলো স্থাপিত হলো, তার পেছনে তো আমরা শুনতে পাচ্ছি আইনের লোকজন। যে প্রশ্নটা ছিল যে সরকার কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে, সরকারের তেমন কোনো সদিচ্ছা রয়েছে, অথবা আমাদের বিচার বিভাগ, বিচারপতিরা, আমি যদি খোলামেলা ভাবে বলি যে তারা কতটুকু স্বাধীন যে তারা মামলা করে মামলার বিচার কাজ স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে? মানে বিচার আসলে কতটুকু মানুষ পাবে? মামলা না হয় করলেন কেউ কেউ, কিন্তু বিচার, প্রকৃত বিচার কতটুকু পাওয়া যাবে? এখন ধরেন যে সরকার নিজে উদ্যোগী হয়েও অনেক কিছুই করতে পারে। আবার কেউ যদি সরকারের কাছে আপনার আবেদন করে কিংবা সরকারের কাছে দাবি জানায় কিংবা আপনার উচ্চ আদালতে গিয়ে মামলা করে, সেক্ষেত্রেও পারে। আপনি দেখেন যে আমাদের এখন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু 1 সপ্তাহের ভিতরে মানে ক্ষমতা নেওয়ার 2-3 দিনের ভিতরে তিনি বলেছেন বাংলাদেশে আর কোনো মব ভায়োলেন্স চলবে না। এবং তিনি বলেছেন যারা মব ভায়োলেন্সের শিকার হয়েছেন তারা সবাই মামলা করে। এবং আপনি দেখেন যে ওই আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত মিথ্যা মামলা হয়েছিল এবং আপনার এই গত অন্তর্বর্তী সরকারের আমলে যে হয়রানিমূলক মামলা হয়েছিল, তিনি বলেছেন এটার তালিকা। তো এইটা তো সরকার নিজে উদ্যোগী হয়ে অনেক কিছু করতে পারে। আবার যদি সেটা সরকার না করে, তাহলে সরকারের কাছে যদি আবেদন করা হয় কিংবা আপনার কেউ যদি, যেমন ইতিমধ্যে রেফারেন্ডামকে চ্যালেঞ্জ করে একটা রিট হয়েছে, হ্যাঁ, তো এইটা তো নানা পদ্ধতি আছে, নানা পদ্ধতি আছে। এবং সেটার মধ্য দিয়ে কিন্তু, এবং আমি যেটা বলেছি যে প্রথমত 133টা অধ্যাদেশ, 133টা অধ্যাদেশের যে লিগ্যালিটি অফ দ্য 133 অর্ডিন্যান্সেস হুইচ ওয়ার প্রমালগেটেড বাই দি রেজিম অফ ইন্টারিম গভর্নমেন্ট, সেইটার বৈধতা চ্যালেঞ্জ করে একটা রিট হতে পারে। এবং সেইখানে এই অধ্যাদেশগুলোতে কোথায় দায় মুক্তি দেওয়া হয়েছে, 3বার দায় মুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, 2টো অধ্যাদেশ আর একটা নির্বাহী আদেশ। তো আপনার এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় কি এমন ঘটেছিল যে 3বার দায় মুক্তি দিতে হচ্ছে? 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে তো দায় মুক্তির প্রশ্ন আসেনি। তারা কি রাষ্ট্রীয় মানে তারা নাশকতা করেছেন, তারা কি পুলিশ হত্যা করেছেন, তারা কি এমন কিছু করেছেন যেটার দায় মুক্তির প্রয়োজন হলো? আমরা তো অনেক গণতান্ত্রিক আন্দোলন দেখেছি, কোনো আন্দোলনের তো দায় মুক্তির প্রয়োজন হয়। আমি তো আরেকটা মামলা আমি করব, হ্যাঁ, আরেকটা মামলা আমি করব। সেটা হচ্ছে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়ি যে ভাঙা হয়েছে, কয়েকবার ভাঙা হয়েছে, এবং সেটা ভেঙে, ওটা তো এখন বাড়ি না, এটা একটা 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 মিউজিয়াম। এবং সেখানে যে দুষ্প্রাপ্য আপনার যে সমস্ত ডকুমেন্ট ছিল, যে সমস্ত এভিডেন্স ছিল, সেটা কার ইন্ধনে, দেশি বিদেশি কার ইন্ধনে সেটা বারবার ভাঙা হলো, এবং অন্তর্বর্তী সরকারের কারা ভেতর থেকে এটাকে হতে দিলেন, কারণ সেখানে পুলিশ সেনাবাহিনী কেন গেল, সেটার বিষয়ে আমি কিন্তু একটা মামলা।
আমি একটু আপনাকে জানতে চাচ্ছিলাম যে এই যে প্রসিকিউশন টিম, সেই প্রসিকিউশন টিমের কার্যধারা নিয়ে, তাদের আর্গুমেন্ট, তাদের সাক্ষ্য সুবাদ নিয়ে নানান ধরনের প্রশ্ন প্রথম থেকেই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো আমরা দেখলাম যে অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে চিফ প্রসিকিউটর, তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো, নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো। এর আগে পরে তাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠছে, যেমন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন, তার কাছ থেকে নাকি অঢেল পরিমাণ টাকা নিয়ে তাকে রাজসাক্ষী করা হয়েছে, তাকে খালাস দিয়ে দেওয়ার জন্য। এরকম আরো বেশ কিছু মামলায়, চানখারপুরে একটি মামলায়, কিংবা আশুলিয়া লাশ পোয়ানো মামলায়, এরকম অনেক কিছু হয়েছে। এই যদি অবস্থা হয়, এবং এই এই অভিযোগগুলো খোদ প্রসিকিউশন টিমের অন্যান্য সদস্যদের মুখ থেকে আসছে, যদি এটি হয়, তাহলে এই এই বিচারিক প্রক্রিয়ার ভবিষ্যৎ কি হতে পারে, কি মনে হয় আপনার? দেখেন, আমাদের এখানে লয়ের ভেতরে আহ, গত 20, 25, 30 বছর ধরে যে এমার্জিং ডিসিপ্লিন, সেটা হচ্ছে জেনোসাইড স্টাডিজ। এবং আমি অল্প বিস্তর পড়াশোনা আছে, আমি জেনোসাইড স্টাডিজ মানে সেন্টারের পরিচালকও ছিলাম। আমি এটা বারবার বলেছি যে শেখ হাসিনা এবং বাকিদের যে বিচার হচ্ছে, এটা আইসিটির মামলা না, এটা পেনাল কোডের মামলা। কারণ ওই 5ই আগস্ট, জুলাই আগস্টে যে পরিস্থিতি ছিল, সেটা কোনো যুদ্ধ পরিস্থিতি ছিল না, সেটা কোনো গৃহযুদ্ধ ছিল না। মানে আন্তর্জাতিক অপরাধ হওয়ার জন্য যে পরিস্থিতি কিংবা এলিমেন্ট দরকার, সেটা সেখানে নাই। সেটা হচ্ছে যে একটা সরকারের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ হয়েছে, আন্দোলন চলছে, সেখানে আপনার যারা আইন প্রয়োগকারী সংস্থা, তারা গুলি ছুড়েছে, মানুষ মারা গিয়েছে, এটা ডোমেস্টিক ক্রাইম। এবং সেক্ষেত্রে রাষ্ট্রেরও কিন্তু যুক্তি থাকবে। আপনি যখন এই সমস্ত মামলা আপনি যখন বিচারিক পর্যায়ে নেবেন, তখন কিন্তু যারা প্রধানমন্ত্রী ছিল, আইজিপি ছিল, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তারাও কিন্তু বলবেন যে মাননীয় মাই লর্ড, এই পরিস্থিতিতে আমি শক্তি প্রয়োগ করেছি। এবং পেনাল কোড, পিআরবি, তারপর অন্যান্য যে সমস্ত আইন আছে, সেখানে কিন্তু আপনি যদি কোনো জনতা উচ্ছৃঙ্খল হয়ে যায় এবং তারা যদি রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করতে থাকে, মানুষের জানমালের নিরাপত্তা লঙ্ঘিত হয়, তাহলে পরেই কিন্তু সেই মানে শক্তি প্রয়োগটা বৈধ। এটা কিন্তু মানে জাতীয় আন্তর্জাতিক সব জায়গায় বৈধ। এবং আমি বারবার বলেছি যে আইসিটি যেটা গঠিত হয়েছে, সেটা পুরোপুরি অবৈধ। যে আইসিটি আইন এবং যেটা ট্রাইব্যুনাল করা হয়েছে, এটা শুধুমাত্র 1971 সালে যে আন্তর্জাতিক অপরাধগুলো হয়েছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য, এইটার ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য না। এবং দ্বিতীয়ত, তাজুল সাহেবের যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দি চিফ প্রসিকিউটর, এইটাও অবৈধ। কারণ তিনি যে আইসিটিটা ছিল আগে, যে আপনার জামাত এবং 1971 সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, ওইখানে কিন্তু তিনি আপনার জামাতের পক্ষের আইনজীবী ছিলেন। এবং ওখানকার সবকিছু মেনেই কিন্তু বিচার প্রক্রিয়া তিনি পরিচালনা করেছেন। তিনি কিন্তু আবার এই যে নতুন আইসিটির যে প্রসিকিউশন হয়েছে, এটা লিগালি মোরালি কোনোভাবেই তিনি পারেন। যার ফলে এই আইসিটির যে বিচার, এই যে টাকা লেনদেনের মাধ্যমে রাজসাক্ষী করানো, অনেক ধরনের এভিডেন্স রয়েছে যে বিটিভি ভবন, আমি বলে নিই যে আবারও, এই যে হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ 2024-এর অভ্যুত্থানকে কেন্দ্র করে, এর দায় সরকার পরিচালনাকারী হিসেবে আওয়ামী লীগ অ্যাভয়েড করতে পারে না। কিন্তু তৃতীয় শক্তিটি এর মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ ছিল, এটাকে অন্য খাতে প্রভাবিত করেছে। মেট্রো রেল, বিটিভি ভবন, কিংবা সেতু ভবনে কারা আগুন দিয়েছে, এই সাবেক ছাত্র সমন্বয়ক যে অনেকে স্বীকার করেছে, আন্দোলনকে গতিশীল করার জন্য তারা এগুলো করেছে। পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেকে প্রতিযোগিতা শুরু করেছে, জামাতের কোনো নেতা, এনসিপির কোনো নেতা, আবার অন্য দলের কোনো নেতা, তারা দাবি করছে, কৃতিত্ব দাবি করছে, আমরা পুলিশ হত্যা করেছি। এইসব এভিডেন্স থাকা সত্ত্বেও এই যে অ্যাডভোকেট তাজুল ইসলামরা যেভাবে সাক্ষ্য সুবাদ হাজির করছে ভুয়া ভাবে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হতে পারে? এইগুলো কি এভাবেই থেকে যাবে? না, বিষয়টা হচ্ছে যে আপনার জুলাই আগস্ট মাসে আসলে কি হয়েছে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তাদের গুলিতে কতজন মারা গিয়েছে, আর যারা তথাকথিত আন্দোলনকারী জঙ্গি মানে দেশীয় বিদেশি আন্তর্জাতিক জঙ্গিদের নিয়ে এসে তারা কতজনকে হত্যা করেছেন, এবং সেই সমস্ত হত্যাকাণ্ডের দায় সাবেক প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর চাপানো হয়েছে, এবং কার দায় কতটুকু, কোথায় কি ঘটেছে, পুরো বিষয়টা আমরা জানতে চাই। এবং আপনার পুলিশ তো হত্যাকাণ্ড হয়েছে, আপনার 450 বোধহয় আপনার থানা লুট হয়েছে, সেখানে অস্ত্র লুট হয়েছে, এবং থানায় যে ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্ট নষ্ট করা হয়েছে। হ্যাঁ, সুতরাং পুরো বিষয়টা কিন্তু আমরা তদন্ত চাই।
এবং যার যেটা যেখানে দায় আছে তার সেখানে বিচারটা হওয়া উচিত, এবং আপনি ডোমেস্টিক ক্রাইমকে ইন্টারন্যাশনাল ক্রাইম বানানো যাবে। আর আপনি জি। যদি কোনো বিচার হতে হয়, সেই বিচারটা হতে হবে ডিউ প্রসেস অফ ল। হ্যাঁ, আপনি বিচারের কথা বলবেন কিন্তু আপনি একটা প্রহসন করবেন, সেইটা তো হবে না। হ্যাঁ, আর মানে আমরা তো আসলে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে, যে বাংলাদেশে সোশ্যাল জাস্টিস থাকবে। আমরা তো সেই জন্যই আমরা সবসময় কথা বলি, আমরা সংগ্রাম করি। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।